আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মিম অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উঠেছে। কেবল 1 মাস হলো। ছোটবেলা থেকে মিমের পড়াশোনার থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে মনোযোগ বেশি। বিজ্ঞান বিভাগ নিলে কতটা পড়াশোনা করতে হবে সেটা মেঘকে দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছে। তাই নিজের অজান্তে বিজ্ঞান বিভাগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ইকবাল খান ভাইজানদের সব কথা মানলেও সন্তানদের সব বিষয়ে তিনি সর্বদা সন্তানের ইচ্ছেকেই অগ্রাধিকার দেন। মিমের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে মানবিক বিভাগেই ভর্তি করিয়েছেন। স্কুল ও কলেজ একসাথে হওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। কলেজে নতুন প্রিন্সিপাল এসেছেন, তার শুভেচ্ছান্তে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যার কারণে আজ স্কুল ও কলেজ একসঙ্গে ছুটি হয়েছে। মিম সাথে কয়েকজন বান্ধবী কলেজ অডিটোরিয়ামের দিকে যাচ্ছিল। বান্ধবীরা গল্প করতে করতে সামনে এগিয়ে গিয়েছে। হঠাৎ মিমের জুতার উপর বলবান একটা পা পড়তেই মিম অপ্রত্যাশিতভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে। মিম কিছু বুঝে ওঠার আগেই সমর্থ একটা হাত মিমের বাহু ধরে শক্ত করে টান দিল। মিমের নাজুক শরীর অতর্কিতে এক প্রশস্ত বুকে ধাক্কা খেল। কপালটা লেগেছে ঠিক বুক পকেটে। আকস্মিক ধাক্কায় ছেলেটার বুক পকেটে থাকা সানগ্লাসটা মুহূর্তেই ভেঙে গিয়েছে। ছোট একটা কাচের টুকরো অনাকাঙ্ক্ষিতভাবেই মিমের কপালে বিঁধেছে। আকস্মিকতায় ভীষণ ভরকালো। সহসা নিজের উপর নিয়ন্ত্রণ এনে ধৈর্যহীন হয়ে সরে পড়ল। কপালে ব্যথা অনুভূত হওয়া মাত্র অস্পষ্ট চিনতে হাত রাখলো কপালে। অবচেতন মনে ব্যথায় আর্তনাদ করে উঠল। সফেদ চামড়া বেয়ে তরল কিছু গড়িয়ে পড়ছে। মিম বুঝতে পেরে হাত সামনে এনে চমকে উঠল। রক্তে অর্ধেক হাত লাল হয়ে আছে। টুপটুপ করে 2-1 ফোঁটা রক্ত নিচে পড়ছে। সামনে দাঁড়ানো ছেলেটা কোমল কণ্ঠে বলল, সরি, আমি না বুঝে তোমার পায়ে। কথাটা সম্পূর্ণ করার আগেই মিম চিৎকার করলো, ওহ মা গো, আমার মাথা ফাটিয়ে ফেলেছে। ছেলেটা দ্রুত এগিয়ে এসে মিমের মুখ চেপে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই ওই প্লিজ চুপ করো, আমি ইচ্ছে করে করিনি। মিমের 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কান্নার মাত্রা নিয়ত। যতবার কপালে হাত রাখছে কাচের টুকরোর জন্য ব্যথা ততই তীব্র হচ্ছে। ছেলেটা কপাল থেকে মিমের হাতটা সরিয়ে খুব সতর্কতার সহিত একটানে কাচটা তুলে ফেললো। সঙ্গে সঙ্গে রক্তের বান বয়ে চলেছে। রোগা পাতলা একটা মেয়ের শরীর থেকে এত রক্ত বের হবে এটা ভাবাই যায় না। ছেলেটা পকেট থেকে রুমাল বের করে কাটা স্থানের আশেপাশে রক্ত মুছে দিতে দিতে শঙ্কিত কণ্ঠে বলল, কাছেই একটা ক্লিনিক আছে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। মিম রাগে ফোঁস করে উঠল, আমাকে মেরে আধমরা করে এখন আবার ক্লিকে নিতে চাচ্ছেন? কোনো প্রয়োজন নেই, আপনার কোথাও যেতে হবে না। আমার যেতে হবে কি হবে না সেটা পরের বিষয়। তোমার তাড়াতাড়ি যাওয়া দরকার। কাচের টুকরো যদি ভেতরে থাকে তাহলে বড়সড় সমস্যা হবে, কথা না বাড়িয়ে চলো। মিম কপালে হাত চেপে ধরে বলল, আমার বান্ধবীকে নিয়ে যাব। আচ্ছা, কিন্তু কোথায় তোমার বান্ধবীরা? মিম ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে বান্ধবীদের কেউই এখানে নেই। ভিড়ের মধ্যে মিম যে হচট খেয়েছে এটা বোধ হয় খেয়ালই করেনি তারা। মিমের খুব অভিমান হলো। কপালের ব্যথা আর মনের কষ্টে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এত বড় মেয়ে স্কুলে কাঁদলে মানুষ কি বলবে ভেবে আর কাঁদতে পারলো না। ছেলেটা ধীর কণ্ঠে বলল, তোমার বান্ধবীদের নাম বলো, আমি হলরুম থেকে ডেকে দিয়ে নিয়ে আসি। মিম বিরস চেহারায় বলল, তার কোনো প্রয়োজন নেই। ক্লিনিকে যাবে না? না গেলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি একাই যাব। মিম রাগান্বিত কণ্ঠে জানালো, ঠিক আছে চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মিমকে নিয়ে কাছেই এক ক্লিনিকে গিয়েছে। ডাক্তার কপালের অবস্থা দেখে 2টো ওষুধ লিখে দিয়েছেন আর কিছুদিন রেস্ট নিতে বলেছেন। ছেলেটা ওষুধ, জুস, পানির বোতল আর একটা স্যালাইন নিয়ে এসেছে। ওষুধ আর জুসটা মিমের হাতে দিয়ে ½ লিটার পানিতে স্যালাইন মেশাচ্ছে। মিম শুকনো নেত্রে তাকিয়ে ক্রোধী কণ্ঠে বলল, আপনি সানগ্লাসটা এখনো ফেলেননি? ছেলেটা সঙ্গে সঙ্গে বুক পকেটে তাকালো, সানগ্লাস বের করে সহসা ডাস্টবিনে ছুঁড়ে ফেললো। ধীরগতিতে বোতল জাকাতে জাকাতে বলল, আমি আন্তরিকভাবে দুঃখিত, ইচ্ছে করে তোমার জুতোয় পা রাখিনি। বন্ধুরা পেছনে ছিল তো, ওরা আগে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি করে সে ধাক্কায় আমিও বেসামাল হয়ে গিয়েছিলাম। সব ঠিক ছিল, পড়ে যাচ্ছিলাম, পড়ে যেতাম, কিন্তু আপনি আমাকে আটকাতে গেলেন কেন? আপনি আটকানোর চেষ্টা না করলে আমি আপনার বুকে ধাক্কাও খেতাম না, আর এভাবে আমার কপালও কাটতো না।
চোখের সামনে কাউকে পড়ে যেতে দেখে না ধরে থাকতে পারলাম না। মিম ভেঙচি কেটে বলল, আসছে আমার নায়ক রে। তো আপনি কোন গাছতলার নায়ক শুনি? নায়ক হতে যাব কোন দুঃখে? আমি আরিফুল ইসলাম আরিফ, সবে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। মিম গম্ভীর গলায় বলল, আমি আপনার নাম পরিচয় জানতে চাইনি। আমাকে বাঁচাতে গিয়ে হিরো হওয়ার বদলে কপাল কেটে এখন যে ভিলেন হয়ে গেলেন, এটা কি জাতি মেনে নেবে? আরিফ মাথা চুলকে বিড়বিড় করে বলল, সরি, আমি জাতির কাছে ক্ষমা প্রার্থী। মিম কপাল কুঁচকে রাগী স্বরে বলল, একটু পরপর বেসুরোবাসীর মতো সরি সরি না বলে আপনি বরং বেশি করে আইস কিউব দিয়ে আমাকে এক গ্লাস সরি শরবত করে দেন। শরবতের টেস্ট ভালো হলে ভেবে দেখব। আরিফ মৃদু স্বরে আওড়ালো, তুমি কোন ক্লাসে পড়ো বলো তো? কেন, আমার ক্লাস দিয়ে আপনার কাজ কি? দেখে মনে হচ্ছে ক্লাস 6-এ পড়ো, অথচ এত পাকা পাকা কথা বলছো। সত্যি করে বলো তো কিসে পড়ো? পাকা কথা বলতে ক্লাস না জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয়। যা হোক, আমি ক্লাস 6-এ পড়ি না। তাহলে কোন ক্লাসে পড়ো, 7 নাকি 8? মিম শান্ত গলায় জানালো, আমি নবম শ্রেণীতে পড়ি। উৎকণ্ঠিত কণ্ঠে আরিফ শুধালো, নাম কি তোমার? আমার নাম দিয়ে আপনার কাজ কি? বন্ধুদের সাবধান করব, যাতে ভবিষ্যতে কেউ কোনোভাবে তোমাকে ধাক্কা না দেয়। থাক, আপনার সাবধান করতে হবে না, আসছি আমি। আরিফের সহজ সরল প্রশ্ন, একা যেতে পারবে? কেন, যেতে না পারলে আপনি কি আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসবেন? না না, বলছিলাম বাসায় কল দিলে কেউ এসে নিয়ে যেত। হ্যাঁ, কল দিয়েই জানাই। বাড়ি শুদ্ধ মানুষ এখানে জড়ো হোক, আপনাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমাকে মারতে মারতে বাড়ি নিয়ে যাক। আরিফ থতমত খেয়ে বলল, পুলিশে ধরাবে মানে? কি করেছি আমি? আমাকে আহত করেছেন, পুলিশ এলে বলবো আমাকে নিহত করার চেষ্টা করেছেন। আরিফ প্রশস্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি? আমি? জি, মৃদু হেসে জবাব দিল মিম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। মিম এত কথোপকথনের মাঝেও আরিফের দিকে ঠিকমতো তাকায়নি। দেওয়ালে ঝুলন্ত বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে অবলীলায় কথা বলছে মেয়েটা। আরিফ মৃদুস্বরে বলল, স্যালাইনটা খেয়ে চলো, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি। মিম স্যালাইন শেষ করে উঠল। আরিফ একটা রিক্সা ডেকে এনে জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? যেখানে আমার বাড়ি। মিমের গম্ভীর উত্তর। মিম রিক্সায় উঠে বসেছে। আরিফ আবারও বলে উঠল, সাবধানে যেও, আর হ্যাঁ, ডাক্তার কিন্তু কিছুদিন রেস্ট নিতে বলেছে। মিম এবার ঘাড় ঘুরিয়ে স্পষ্ট চোখে আরিফের দিকে তাকালো। লম্বা হালকা গড়নের ছেলেটা, সামনের দিকের চুলগুলো কপালে পড়ে আছে, মাঝের গুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভয় আর আতঙ্কে এতক্ষণ ঠোঁট কামড়ে ঠোঁট টকটকে লাল করে ফেলেছে। আরিফের চোখ থেকে শঙ্কা এখনো ঠিক মতো কাটেনি। ছেলেটার আতঙ্কিত মুখখানা দেখে মিমের বড্ড মায়া হলো। আচমকা উঁচু গলায় বলল, আমার নাম মেহেরিন খান। মিম নাম শুনেই চমকে তাকালো আরিফ। সহসা কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। মন্থর গতিতে রিক্সা চলতে শুরু করেছে। মিম ঘুরে তাকায়নি ঠিকই, কিন্তু আরিফের দৃষ্টি অবিচল। দুপুরের রোদে পুকুরের পরিষ্কার পানি যেমন ঝকমক করে, তেমনি ভাবে আরিফের দু চোখ ঝকমক করছে। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল। আরিফ নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্য এক অনিরুদ্ধ নির্ণায়ক, শোকার্ত হৃদয়ের অনির্মিত সুখ। আরিফ ফাহিমের ডাকে ঘোর কাটে। মন আকাশের কালো মেঘ সরিয়ে অতর্কিতে হেসে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, এত তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ? প্রোগ্রাম চলছে, বাসা থেকে কল দিচ্ছিল তাই চলে এসেছি। তুই এখানে কি করিস? এই তো বাসায় যাব। আরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, প্রোগ্রামে দেখলাম না তোকে, কোথায় ছিলি এতক্ষণ? আমার জন্য অপেক্ষা করেছিলি নাকি? প্রেয়সীর জন্য আমাকে ফেলে আগে আগে ছুটলি? ফাহিম ঠাট্টা স্বরে প্রশ্ন করল, হিংসে করছিস নাকি? হিংসে করার কি আছে? আরিফ বিরক্তি নিয়ে বলল, এই যে তুই সিঙ্গেল, তো কি হয়েছে? সিঙ্গেল বলে রাস্তাঘাটে ইনকাম ট্যাক্স অফিসাররা কি আমার পথ আটকাচ্ছে? সিঙ্গেল হওয়ার অপরাধে আমার থেকে ট্যাক্স দাবি করছে? বাসায় গেলে চল, নয়তো আমি যাচ্ছি। ফাহিম নিঃশব্দে হেসে আরিফের সঙ্গে যেতে লাগলো। আরিফ বাসায় ঢুকে দপ করে সোফায় বসে পড়ল। এক হাতে গালে হাত রেখে ভুরু বেঁকিয়ে বলে উঠল, আরু একটা সর্বনাশ তো করে ফেলেছি। অল্প বয়স্ক একটা মেয়ে ছুটে এসেছে, বয়স বোধ হয় 15। মেয়েটার পুরো নাম আইরিন সুলতানা আরু। বাসার মানুষ ভালোবেসে আরু ডাকে। আরু বিনীত স্বরে শুধালো, কি করেছ ছোট ভাইয়া? আম্মুর অপূর্ণ স্বপ্ন পূরণের প্রথম বাধাটা মনে হয় আমিই হব। আরু প্রশ্ন করলো, কেন? আরিফ কণ্ঠে গভীরতা টেনে বলল, আম্মুর আদরের ভাতিজিকে আজ রক্তাক্ত করে ফেলেছি। আরুর উজ্জ্বল আনন্দ অতিমাত্রায় ক্ষীণ হয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলে আর্তনাদ করে উঠল, কাকে রক্তাক্ত করে ফেলেছ? মেঘ আপুকে নাকি মিমকে?
আরুর আর্তনাদ শুনে ভেতরের রুম থেকে মাহমুদা খান ছুটে এলেন। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস অবিশ্বাসের দ্বিধায় তেলের ত্রস্ত চেহারার দিকে নীরের দৃষ্টিতে তাকালেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি করেছিস তুই? আরিফ শুকনো গলায় ঢুক গিলে পুরো কণ্ঠে বলল, মিমের সঙ্গে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাহমুদা উচ্চস্বরে বলে উঠলেন, অ্যাক্সিডেন্ট? না না, তেমন না। আরিফ আম্মু আর আরুকে বিস্তারিত ঘটনা খুলে বলল। মাহমুদা নিষ্প্রাণ চোখে তাকিয়ে ছেলের সব কথা শুনলেন। এর মধ্যে আরু আম্মুর ফোন এনে তানবীরের নাম্বারে কল দিয়ে ফেলেছে। তানবীর কল রিসিভ করা মাত্র একদমে সব ঘটনা বলে দিয়েছে। প্রত্যুত্তরে তানবীর শুধু বলেছে, আমি দেখছি। কপালের সাথে সাথে মিমের মাথায় প্রচন্ড ব্যথা করছে। পুরো রাস্তায় চাপাসরে আর্তনাদ করেছে। ব্যথার তোরে এক মনে আরিফকে বকেছে। বাড়ির সদর দরজা পার হয়ে বসার ঘরে পা রাখতেই আকলিমার তপ্তস্বরের প্রশ্ন কানে বাজলো, মাথায় কি হয়েছে? মিম কপাল থেকে হাত সরাতেই আকলিমা দ্বিতীয় দফায় হুঙ্কার দিলেন, কি করেছিস তুই? ব্যথা পেয়েছিস কিভাবে? মিম শান্ত গলায় বলল, কেটে গিয়েছিল। আকলিমা মেয়ের কপাল ভালোভাবে পর্যবেক্ষণ করে শুধালেন, কিভাবে কেটেছে? কলেজে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। সাবধানে চলাফেরা করতে পারিস না? ডাক্তার দেখাতে হবে তো। স্কুলের কাছে ক্লিনিকে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। তুই একা ক্লিনিকে গিয়েছিলি? ফ্রেন্ড গিয়েছিল সাথে। আম্মুর কথার তোপে ফ্রেন্ডের কথা বলে তো দিয়েছে, কিন্তু কোন ফ্রেন্ড জিজ্ঞেস করলে কি উত্তর দিবে সেসব ভেবেই ভয় পাচ্ছে মিম। আম্মুর প্রশ্ন থামাতে ব্যাগ থেকে ঝটপট প্রেসক্রিপশনটা বের করে দিল। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো, ব্যথা কি বেশি পেয়েছিস? না, কপালে একটু লেগেছে। মিম দ্বিধাহীনভাবে বলল, ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে সবটা অবেক্ষণ করলো। তানবীরের নির্বিকার ভাব দেখে কপাল কুঁচকালো। মেঘ, মিম বা আদি যেভাবেই ব্যথা পেয়ে থাকুক না কেন, বাসার মধ্যে সর্বপ্রথম তানবীরের উৎকণ্ঠা স্পষ্ট প্রত্যক্ষ হয়। সেখানে আজ তানবীর কিছুই বলল না। মিম একা একা কোথা থেকে ডাক্তার দেখিয়ে এসেছে, কি ওষুধ লিখেছে সেটা দেখার প্রয়োজনও মনে করলো না। মেঘের মন খচখচ করছে। ক্ষণকাল পর মেঘ মিমের রুমে এসেছে। মিমের চুলে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, এখনো ব্যথা ব্যথা করছে? হালকা। আপু জানো কি হয়েছে? মেঘ জানতে চাইলো কি হয়েছে। আমাদের কলেজের একটা ছেলের জন্য আজ আমি ব্যথা পেয়েছি। অবশ্য ছেলেটাই পরে আমাকে ক্লিনিকে নিয়ে গিয়েছিল, জুস ওষুধও কিনে দিয়েছে, রিক্সা রেডি করে ভাড়াটা পর্যন্ত দিয়ে দিয়েছে। ভাইয়া যেমন ভাবে আমাদের যত্ন করে, ওই ছেলেটাও তেমন ভাবেই যত্ন নিচ্ছিল। মেঘ ভুরু কুচকে শক্ত কণ্ঠে বলল, আমার দৃষ্টিতে ভাইয়া বলতে পৃথিবীতে একজনই আছে, সে সাফিয়াদ্দিন খান তানবীর। পৃথিবীর সব মানুষের দায়িত্ব যত্ন একত্রিত করলেও ভাইয়ার ভালোবাসার সমান হবে না। তাই ভবিষ্যতে কোনোদিন ভুল করেও ভাইয়ার সাথে কারোর তুলনা করবি না, মনে থাকবে? থাকবে। মিমের অনুদ্ধত জবাব। মেঘ অবিচল কণ্ঠে জানতে চাইল, ছেলেটার নাম কি? আদিয়ে কিছু একটা। মেঘ সহসা বলে দিল, আবির। মিম হেসে বলল, আদিয়ে কি শুধু আবির নামই হয়? ছেলেটার নাম আদিয়েই কিন্তু মনে করতে পারছি না। যাই হোক, তোমার মুখে প্রথমবারের মতো আবির ভাইয়ার নাম শুনে খুব ভালো লাগছে। ভাইয়াকে কথাটা বলতে হচ্ছে। মেঘ তেজি কণ্ঠে শুধালো, কি বলবি? বলবো যে তুমিও ইদানিং ভাইয়াকে মিস করছো। তাকে মিস করার কি আছে? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, এই যে দেখো, আবির ভাইয়ার কথা বলতেই তোমার মুখ লাল হয়ে গিয়েছে। মেঘ সহসা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ভালো মতো পর্যবেক্ষণ করে রাগান্বিত কণ্ঠে বলল, কোথায়? মিম একগাল হেসে বলল, আমি মজা করছিলাম। মেঘ রাগী স্বরে বলল, ফাজিল মেয়ে, চুপ করে ঘুমা। সুখে দুঃখে সময় চলছে নিজের মতো। পরীক্ষা যত এগুচ্ছে বীর হানলে মেঘের মন তত পুড়াচ্ছে। পড়াশোনার প্রতি অদ্ভুত এক অনীহা কাজ করছে। কোচিং টিউশন শেষ পর্যায়ে, কিছুদিন পর কলেজের বিদায় অনুষ্ঠান। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অনাসক্ত দৃষ্টি অদূরের ল্যাম্প পোস্টের ক্ষুদ্র আলোতে আটকে আছে। মস্তিষ্কে ঘন্টার কাটার মতন পরীক্ষার রুটিনটা অনবরত ধপধপ করে শব্দ তুলে নিজের আগমনী বার্তার জানান দিচ্ছে। বাটন ফোনের অসহ্য অপ্রীতিকর শব্দ মেঘের চিন্তাকরণে আঘাত হানে। ফোন হাতে নিতেই আঁখি যুগল প্রশস্ত হলো। ফোনে সংরক্ষণের তালিকায় না থাকলেও নাম্বারটা চিনতে মেঘের এক মুহূর্ত সময় লাগেনি। অন্যমনস্কতায় আম্মু ভাইয়া বড় আম্মুর ফোনে অসংখ্যবার নাম্বারটা দেখেছে মেঘ। অপ্রত্যাশিত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত সময়ে কেন কল দিয়েছেন সেটাই ভাবছে। দ্বিধাদ্বন্দ্বের ইতি টেনে কল রিসিভ করলো। ওপাশ থেকে আবিষিত কণ্ঠে আবির ডাকলো, ম্যাম।
মেঘ হতবিহ্বল, বিস্ময় উপচে পড়ছে চোখে। আবিরের আবেশিত কণ্ঠে ডাকা ছোট একটা শব্দে অনুভূতির প্রাবল্য মিশ্রিত। এ যাবৎকালে এতটা ব্যগ্রতা নিয়ে কেউ কোনোদিন মেঘকে ডাকেনি। আবিরের কণ্ঠে স্নেহের তীব্রতা, মোহমুগ্ধ এক অপরিস্ফুট অধিকারবোধের আভাস পাওয়া যাচ্ছে। স্বপ্নময় ঘোর কাটিয়ে নিবৃত্তের নিঃশ্বাস ছাড়ল মেঘ। এক বুক মায়া কণ্ঠে ঢেলে কোনো পুরুষ যদি তার জীবনের সবচেয়ে বড় শত্রুকেও ডাকে, সেই শত্রুর পক্ষে সমান আক্রোশ মনে রেখে সেই পুরুষকে প্রহার করা অসম্ভব। এতগুলো বছরে দু একবার এভাবে ডাকলে হয়তো বা মেঘের অভিমান অনেক আগেই ভেঙে যেত। তবে উল্টো পাল্টাও হতে পারত, কারণ মন পাড়ায় যার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর, সেই অনুভূতির পাহাড় বুকে চেপে মধুর স্বরে ডাকলেও সেই ডাক বিষাক্ত মনে হবে। মেঘের জীবনে আবির ছিল সেই বিষবৃক্ষ, যাকে দেখাতো দূর, নাম শুনলেই রোষাগ্নিতে অন্তঃকরণ পর্যন্ত পুড়ে যেত। মেঘের জীবনে কাছের পুরুষ মানুষ বলতে একমাত্র তানবীর আছে। বড় ভাই হয়েও মেঘের সব রাগ, অভিমান, অভিযোগ হাসি মুখে সহ্য করে। সেই তানবীরের দুঃসময়ে আবিরের প্রবল প্রচেষ্টা দেখে মেঘ নিজের অজান্তেই ধীরে ধীরে আবিরের প্রতি দুর্বল হতে শুরু করে। অস্থায়ী দুর্বলতা কখন যে হৃদয়ে স্থায়ী কমিটির সদস্য হয়ে উঠেছে সেটা বুঝতেও পারেনি। আবির মেঘের দীর্ঘ সময়ের নিস্তব্ধতার প্রতিটা প্রহর গুনছে। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা তার প্রণয়নীর কণ্ঠে শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। হৃদয়ের অস্থিরতা কাটিয়ে আবির নরম স্বরে পুনরায় ডাকলো, ম্যাম। হতচকিত মেঘের চেতনা ফেরার সঙ্গে সঙ্গে হৃদয়ের তীব্র কম্পন উপলব্ধি করে। চিত্রের অযাচিত আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মেঘ অবিচল কণ্ঠে বলল, জি। আবিরের অবসন্ন বদন মুহূর্তেই ঝলমলিয়ে উঠল। স্নিগ্ধ দু চোখ সিন্ধু জলের মতো উত্তাল হয়ে উঠেছে। ঠোঁট জোরে রহস্যময় হাসির ঝলক দেখা দিল। নিঃশব্দে হেসে সত্তর প্রশ্ন করল, কেমন আছেন ম্যাম? মেঘ বাইরের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছিলেন? কিছু না, মেঘ নির্বিকল ভঙ্গিতে জানালো। আবিরের সরল অথচ ব্যগ্র কণ্ঠের প্রশ্ন, আমি কি বিরক্ত করলাম আপনাকে? মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ বললে কি করবেন? আবিরের তেজহীন প্রত্যুক্তি অঙ্কের সমীকরণের মতো জীবনটা দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। উত্তরপত্র ছিঁড়ে গেছে অবিদিত ঝড়ে, সমাধান নামক মিথ্যা মায়া টানছে অশরীরীর বলে। উদাস দুপুরের পরিশ্রান্ত পাখিটার কাছে জানতে চাওয়া শেষ ইচ্ছের মতো আপনার প্রশ্নটাও আমার মনে দ্বিধাদ্বন্দ্বের সূচনা বার্তা। মেঘ নিরুত্তর। অঙ্কের সমাধান সমীকরণের সাথে নিজের করা সামান্য একটা প্রশ্নের সামঞ্জস্য করতে পারছে না। ফুস করে শ্বাস ছেড়ে ছোট করে শুধালো, কি করছেন? আবিরের সরল স্বীকারোক্তি, চিঠি লিখছি। প্রত্যুত্তরে মেঘ জানতে চাইলো, কাকে? মুহূর্তের মধ্যে মেঘ আবারও বলে উঠল, সরি কেন? পুরো কণ্ঠে আওড়ালো আবির, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আমার নেই। আবির মৃদুস্বরে বলে উঠল, অধিকার? আবিরের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ফোনের অপর পাশে থাকা মেঘের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। কথা কাটাতে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কল দিয়েছিলেন কেন? ঝরা পাতায় মৌসুম কাটিয়ে কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ বসন্তের আগমনের মতো আগুন ঝরা রূপ আর চোখে অলৌকিক মায়া নিয়ে আজকের এই দিনে ধরিত্রীর বুকে এক সত্তার আগমন হয়েছিল। সেই সত্তা কারো সুখনিদ্রার কারণ, জীর্ণবক্ষে নব্য স্বপ্ন দেখার একমাত্র আশ্বাস, হয়তো কারো জীবনের অপ্রকাশিত এক নিষিদ্ধ উপন্যাস। হাজারো অপকৃষ্টের ভিড়ে পৃথিবী সকল সুখ ঘিরে রাখুক তাকে। মেঘ আশ্চর্য নয়নে অদূরের আম গাছের ডালে বসে থাকা চড়ুই পাখিটার দিকে তাকিয়ে আছে। মৃদু বাতাসে গাছের ডাল নড়বার আগেই ছোট্ট চড়ুই ডানা মেলে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে সঙ্গে যেন মেঘের অস্থির অশান্ত মনটা কেউ নিয়ে যাচ্ছে। মেঘ নিবিষ্ট চোখে সে দৃশ্য দেখছে। আবিরের বলা কথাগুলো হৃদয় কোণে তোলপাড় চালাচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়তে বাড়তে শহরের সবচেয়ে উঁচু ইমারতে ধাক্কা খেয়েছে। বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে অদম্য কণ্ঠে শুধালো, আজ আমার জন্মদিন, এটা আপনি কিভাবে জানেন? আবির এবার শব্দ করে হাসলো। আবিরের হাসির নিশনে মেঘের কপালের ভাঁজ গাঢ় হলো। নিস্পৃহ কণ্ঠে প্রশ্ন ছুড়ল আবির, আমি কি বাইরের কেউ? মেঘ কিঞ্চিত ভরকালো, স্তম্ভিত হয়ে বলল, না মানে। আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, অবশ্য আপনার হৃদয়ে আমার অস্তিত্ব না থাকাটাই স্বাভাবিক। আমি আপনার চোখে হাজারো খুনের আসামি কিনা? হয়তো আপনার আদালতে আমার ফাঁসির আদেশ বহু আগে ঘোষণা হয়ে গিয়েছে। সত্তর সেই আদেশ কার্যকর হলে আপনি বেঁচে যাবেন, তাই না?
নিশ্চুপ মেঘের মনে উদ্বেগের ছায়া, আবিরের কণ্ঠে তীব্র অভিমান। চাপা ক্লেশ যে বিষাদে রূপ নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মেঘ রক্তাভ ঠোঁট তীর তীর করে কাঁপছে, বক্ষে টনটন ব্যথাটা দুঃসহ হয়ে উঠেছে। সুদীর্ঘ অতীতের তিক্ত স্মৃতি আজ মেঘের কাছে তুচ্ছ মনে হচ্ছে। সাধারণ একটা বিষয়ের জন্য এত বছর চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। ভাবতেই রাগ হচ্ছে মেঘের। নিজের বাচ্চামি আচরণের জন্য অসংখ্যবার মনে মনে নিজেকে ভর্ৎসনা দিয়েছে। অজানা এক অপরাধবোধ থেকেই আবিরের জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল। সেদিনের পর থেকে প্রায় 5 মাস কেটেছে। আবির কখনো নিজ থেকে মেঘের সাথে কথা বলতে চায়নি। মেঘের মনে আগ্রহ থাকলেও সেভাবে জাহির করতে পারেনি। আবিরের অবসন্ন হাসিতে ঘোর কাটলো মেঘের। প্রাণবন্ত হাসির মাঝে অবলীলায় জানালো, এই বলেছি বলে সত্যি ভাববেন না যেন। ফাঁসি টাসি দেওয়ার চিন্তা থাকলে অচিরেই ভুলে যান। আমি আপনাকে না দেখে কোনোভাবেই মরতে চাই না। মেঘের অধৈর্যরা কিঞ্চিত ফাঁকা হতেই আবির বলে উঠল, আপনাকে দেখি না কত বছর হলো, কখনো কি আমাকে দেখার ইচ্ছে হয় না আপনার? মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসলো। গত কয়েক মাসে কতবার আবিরের ছবি দেখেছে সে হিসাব রাখলে এতদিনে মগজ বিধ্বস্ত হয়ে যেত। আবিরের আপাতমস্তক এখন মেঘের নখ দর্পণে, শুধু প্রাণোচ্ছল হাসিটা দেখা বাকি। মেঘ মুচকি হেসে মেকি সরে বলল, না। আবিরের শশব্যস্ত স্বরে ভাটা পড়ল। চক্ষু যুগল সহসা সংকুচিত হয়ে গেল। উত্তেজনায় উজ্জ্বল চেহারায় বিষণ্ণতা ভর করেছে। বুক খুঁড়ে শ্বাস ছেড়ে স্বভাব সিদ্ধ কণ্ঠে বলল, আমিও না। আবোল তাবোল কথা বলে আপনার সময় নষ্ট করছি। সামনে আপনার পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আমি জানি আপনি খুব জেদি, আশা করব জেদটা পড়াশোনাতেও কাজে লাগাবেন। এই জেদ সফলতা অর্জনে, নিজের অপূর্ণ স্বপ্ন পূরণে দোয়া করি। আপনি সবসময় ভালো থাকুন, মন দিয়ে পরীক্ষা শেষ করুন। পরীক্ষার পর আপনি আপনার উপহার পেয়ে যাবেন। কি উপহার? মেঘের কৌতূহলী প্রশ্ন। আবিরের নিরুদ্বেগ জবাব, সেটা না হয় সারপ্রাইজ হিসেবেই থাকুক। ভালো থাকবেন আপনিও। মেঘ ফোন রেখে চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ছাড়ল। বিস্ময় এখনো কাটেনি। চোখের সামনে আবিরের উদাস চাহনির এক প্রতিকৃতি ভেসে উঠতেই আচমকা চোখ মেলল। নিজের মাথায় ঘাটটা মেরে মেঘ বলল, ম্যাম, আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়তে বসুন। সময়ের গতি ভীষণ ক্ষিপ্র। নিঃশ্বাসে স্বস্তির সিটে ফুটাও নেই। পরীক্ষা নামক বেদিতে পীড়িত মেঘ। প্রকৃতির মুক্ত বাতাসটাও দিন দিন বিষাক্ত লাগছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে। প্রস্তুতি ভালো হলেও মনে জোর কম। আজ মেঘদের বিদায় অনুষ্ঠান। বন্যা, মায়া, পাখি সহ মেঘের আরো কয়েকজন কাছের বান্ধবী সকাল থেকে কলের পর কল দিচ্ছে। ওরা সবাই শাড়ি পরে আসবে, সেজন্য মেঘকেও জোরাজুরি করছে। শাড়ি পরার প্রতি বিশেষ আগ্রহ নেই মেঘের, তবে সবার ইচ্ছেতে সেও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু শাড়ি পরার সুপ্ত ইচ্ছে অচিরেই অক্কা পেয়েছে। তানবীরের কঠিন নিষেধাজ্ঞার সামনের মেঘ দ্বিতীয়বার আবদার রাখার সাহসই পায়নি। আব্বুর কিনে দেওয়া নতুন 3 পিসটা পরে সচরাচর যেভাবে কলেজে যায়, আজও সেভাবেই গেল। বিদায় অনুষ্ঠান উপলক্ষে কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকরাও আমন্ত্রিত। মেঘকে ভেতরে পর্যন্ত এগিয়ে দিয়ে তানভীর কলেজ থেকে যে বের হতে যাবে, অমনি অন্তঃস্থলে অবিদিত কম্পন অনুভব করলো। শাড়ি পরা এক রমণীকে দেখে দৃষ্টির সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটাও থমকে গেল। মুগ্ধতায় বুকের ভেতর পর্যন্ত সেয়ে গেছে। বন্যার পরনে হালকা রঙের শাড়ি, ডাগর ডাগর আখি যুগলে গাঢ় কাজল আর আইলাইনার দেওয়ায় চোখ দুটো গভীরভাবে আকৃষ্ট করছে। অনাড়ম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানবীর। হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অদ্ভুত রকমের অস্থিরতা কাজ করছে। বন্যাকে আজ প্রথম দেখছে এমনটা নয়, ছোট থেকে অসংখ্যবার দেখা হয়েছে দুজনের। স্কুল কলেজের বিভিন্ন কার্যক্রমে মেঘের সাথে সাথে বন্যার অনেক কাজ তানবীর নিজ দায়িত্বে করে দিয়েছে। বন্যা মেঘদের বাসায়ও গিয়েছে বহুবার।